অভিমানী বইয়ের মান ভাঙাতে এবার ঘর জামাই হয়ে থাকার সিদ্ধান্ত নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থককে যখন চরম অপমান করে স্রোত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই পারো, কিন্তু আমি খুব ভালো করেই জানি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা এতটাও অমানুষ হবে না। আমি খুব ভালো করেই জানি, তাই আমার শ্বশুরবাড়ির লোকেদের উপরে আমার দীর্ঘ বিশ্বাস আছে যে তারা অন্তত আমাকে এই বাড়িতে ঘর জামাই হয়ে হলেও এই বাড়িতে আশ্রয় অবশ্যই দিবে। তাই তোমার মতন অভিমানী বউকে কী করে সোজা করতে হয় সেই ব্যবস্থাটা আমি ইতিমধ্যে করে ফেলেছি। বৌমনি, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমাকে রাখতে রাজি হও বা না হও, কিন্তু তার শর্ত এখন থেকে আমি এই বাড়িতে গরজামেই হয়ে থাকবো। কারণ তুমি জানো যে তোমার ছোটো ননদিনীর জন্য ও বাড়ি থেকে আমাকে বাবা ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তাহলে এখন আমাকে নির্লজ্জ বেহায়ের মতন এখানেই পড়ে থাকতে হবে, কারণ আমার তো আর মাথা গোঁজা ঠাঁই নেই, তাই না? তাহলে এখন যদি তোমার ননদিনী আমাকে এরকম করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমি কোথায় গিয়ে উঠবো বলো তো? তার থেকে বরং যেটা বেটার না, আমি যদি ঘরজামাই হয়ে এখানে থেকে আমার বউয়ের সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলি। কারণ হাজার হোক স্রোতের তো অবশ্যই একটা ডক্টর ওর পাশাপাশি লাগবে, আর যদি এখানে বরই হয় ওর সব কিছুর দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে সেটার প্রবলেমই বা কী বলো তো? তখন কথা বলার মতো স্রোত বলতে থাকে যে বৌমনি, কাউকে বলে দাও তুমি যে আমার তার সহযোগিতার কোনো প্রয়োজন নেই। তখন কোথায় ওনার হোশ ছিল? যখন কিনা আমরা এরকম করে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়েছিলাম, তখন তো উনি দৌড়ে আসেনি। উনি তখন এসেছে যখন কিনা স্যারকে খবর দেওয়া হয়েছে যে না, তার বউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে বউয়ের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সে এখানে এসেছে। তখন কথা বলার মতো সার্থক হাসতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা বৌমনি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মনে হচ্ছে না যে তোমার ননদিনীর মাথাটা পুরোই গেছে? আমি তো ভেবেছিলাম যে না, মানুষের অ্যাক্সিডেন্ট হলে রাস্তায় হয়তো বা মানসিকভাবে কোনো মতে সে ডিপ্রেশনে চলে যায়, অথবা সে চিরতরে মেমরি লস করে ফেলে। কিন্তু এখানে তো দেখছি যে না, মেমরি লস হয়নি, কোনো কিছুই হয়নি, কিন্তু মনের যে জেদটা আছে না বরের প্রতি, সেটা আরও বেশি দ্বিগুণ হয়ে উঠেছে। কিন্তু সেটাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি তো একজন ডক্টর, আর ডক্টর হিসেবে রুগীর সব সমস্যার সমাধান করাটাই আমার দায়িত্ব এবং ধর্মের মধ্যে পড়ে। তাহলে আমার আর তো কিসের প্রবলেম হবে? তোমার ননদিনীর এই রোগটাও আমি বরঞ্চ সারিয়ে দিব, কিন্তু কিছুদিনের অন্তত আমাকে সময় দাও। অন্যদিকে এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে বৌমনি, তুমি তাকে বলে দাও যে সে যতই চেষ্টা করুক না কেন, সে আর আমার মান কোনোদিনও ভাঙাতে পারবে না, বরঞ্চ এই বাড়িতে বোঝা হয়ে নিজেকে আরও বেশি কষ্টে রাখবে। এই ছাড়া আর কোনো কিছুই না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বৌমনি, তুমিও বরঞ্চ তোমার ছোট ননদিনীকে বলে দাও যে আমার কষ্ট হোক বা যাই হোক না কেন, তাতে তার কি যায় এসে? সে তো বিন্দুমাত্র আমার জন্য কোনো রকম কোনো কেয়ার করে না, তাই না? সে তো নিজের মনে থাকতে এখানে এসেছে আমার বাবাকে এতটা আঘাত করে, তাহলে তার আমাকে নিয়ে এতটা ভাবনা চিন্তা করার কী আছে বলো তো? তাকে বরঞ্চ নিজের মন মতন করে থাকতে বলো, আমি আমার মতো করে এখানে ঘরজামাই হয়ে থাকি। তাহলে তোমরা আমাকে দুবেলা দুমুঠো যেই খাবার দেবে আমি সেটাই খেয়ে সন্তুষ্টি থাকবো। তখন এই কথা বলা মতো সার্থকের কথা শুনে স্রোতের বৌমনি হেসে ফেলে আর বলতে থাকে যে বাবা, তোমাদের দুজনের দ্বন্দ্ব যা পেকেছে তাতে তো আমার মনে হয় না যে এটা আদৌ কোনো সমাধানে আসবে, কিন্তু তোমাদেরকে দেখে না বেশ ভালো লাগছে। আমার প্রাণ ভরে আশীর্বাদ যে তোমাদের এই যুদ্ধের মধ্যে যাতে আমার ছোটো ননদিনী হেরে যায় আর সার্থক তুমি জিতে যাও। তাহলে অন্তত এতটুক দেখে অন্তত আমি নিশ্চিন্ত হতে পারবো যে না, আমার ছোটো ননদিনীর লাইফ পার্টনারটা একদম ওর জন্য যোগ্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।